আসসালামু আলাইকুম। বিগত ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে, সেই রাজনৈতিক সংগঠনের সাথে যে সকল ঘটনাসমূহ ঘটছে, অর্থাৎ নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা ইত্যাদি, ইত্যাদি যে সকল ঘটনাসমূহ ঘটছে বা যেই প্রেক্ষাপট সমূহের সৃষ্টি হচ্ছে, তা নিয়ে যতটা না চিন্তিত আমরা, তার থেকে বেশি চিন্তিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয় নিয়ে। সম্প্রতি আমি লক্ষ্য করেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক দফায়, দফায় তাদের নিরাপত্তাহীনতার কথাটি তুলে ধরছেন এবং তারা এমনভাবে বিষয়টি উপস্থাপন করছেন না যেন আওয়ামী লীগ তাদেরকে বাংলাদেশে বসবাস করতে দিবে না অথবা আওয়ামী লীগ তাদের উপর নির্যাতন নিপীড়ন চালাবে। দেখুন, একটি রাজনৈতিক দল যখন তাদের ক্ষমতা যেটি থাকে সেটি হারায় এবং বাংলাদেশের রাজনীতির যে একটি ইতিহাস রয়েছে, সেই ইতিহাস অনুযায়ী যখন ক্ষমতার রদবদল হয়, তখন স্বভাবতই সেই রাজনৈতিক দলের উপর নানা ধরনের মামলা, হামলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয় এবং সেই সাথে, সাথে অনেক শীর্ষস্থানীয় নেতাকর্মী জেল-জুলুমের শিকার হন। অনেকে আ দীর্ঘদিন কারাবরণ করতে বাধ্য হন। যেমনটি আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে। সেখানে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমার শিকার হয়েছেন কিন্তু বিএনপি, জামাত সহ অন্যান্য বিরোধী দলের বেশ শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। এবং এই যে সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা রীতিমতো এখন আ ভয় পাচ্ছেন আওয়ামী লীগকে। কারণ তারা কিন্তু আওয়ামী লীগকে উত্থান করেছেন বা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছেন। যদিও তাদের একক প্রচেষ্টার মাধ্যমে এ বিষয়টি সংগঠিত হয়নি। এর সাথে অন্যান্য যে সকল এন্টি আওয়ামী লীগ রাজনৈতিক দল আ থাকার কথা ছিল, তারা সবাই কিন্তু অবদান রেখেছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন, তারা এটিকে সামনে থেকে পরিচালনা করেছেন বিধায় তাদের উপর আওয়ামী লীগের একটি একক ক্ষোভ আমরা কিন্তু লক্ষ্য করছি। তবে আওয়ামী লীগ বর্তমানে যে পরিস্থিতি রয়েছে বা বর্তমানে তাদের রাজনৈতিক দলের যে পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু তাদের কিছু নেতাকর্মী শীর্ষস্থানীয় যারা রয়েছেন তারা অনেকেই আ বিচারিক প্রক্রিয়াধীন রয়েছেন। আবার তাদের যে সভানেত্রী আওয়ামী লীগের শেখ হাসিনা উনি সহ শীর্ষস্থানীয় সকল নেতাকর্মীর নামে বেশ কিছু মামলা, কয়েক শত মামলা দায়ের করা হয়েছে। এবং মামলাগুলো আইসিটি থেকে শুরু করে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু দায়ের করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের প্রতিটি আ উপজেলা ভিত্তিক যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে প্রত্যেকটি উপজেলায় কিন্তু এই মামলার সংখ্যা রয়েছে ২ থেকে ৩ টি। ক্রমান্বয়ে আরো বেশি হতে পারে। আমি শুধু বুঝানোর সুবিধার্থে ২ থেকে ৩ টি উল্লেখ করেছি। বিভিন্ন, বিভিন্ন উপজেলায় বিভিন্ন, বিভিন্ন দাগের মামলা রয়েছে এবং অনেক নেতাকর্মী রয়েছেন যাদের উপর একই সাথে ৩, ৪, ৫ টি করেও কিন্তু মামলা রয়েছে। এখন এই যে একটি আ মামলার ভয় বা মামলা এবং মামলার সম্মুখীন হওয়া, এই সময় কিন্তু আওয়ামী লীগ তাদের নেতাকর্মীরা তাদের এই গ্রেফতার এড়াতে অথবা নিরাপদ আশ্রয়ের স্বার্থে তারা কিন্তু অনেকেই এলাকায় বসবাস করতে পারছেন না বা এলাকা ছেড়ে বিভিন্নভাবে আত্মগোপনে রয়েছেন। এবং তাদের এই আত্মগোপনে থাকার প্রেক্ষিতে তারা যে আসলে কোনো ধরনের নাশকতা করতে পারবেন বা সমন্বয়কদের উপর কোনো ধরনের আ হামলাসহ অন্যান্য যে সকল বিষয় নিয়ে সমন্বয়করা ভয় পাচ্ছেন সেটি যে করতে পারবেন এটি কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব নয়। তবে সমন্বয়করা যে বিষয়টি নিয়ে ভয় পাচ্ছেন সেটি হচ্ছে আওয়ামী লীগ যদি নির্বাচনে যায় এবং সেই নির্বাচনে তারা যদি কোনো না কোনোভাবে জয়লাভ করে ফেলে এবং বাংলাদেশে ক্ষমতায় পুনরায় বহাল হয়ে যায়। তখন কিন্তু
আমরা যেভাবে দেখেছি আওয়ামী লীগ শাসন আমলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধী সহ অন্যান্য যে সকল অপরাধীদের বিচার কার্য আওয়ামী লীগ সরকার সংগঠিত করেছে। ঠিক একইভাবে এই যে জুলাই আগস্টে যারা দায়ী বা যারা ঘটনা ঘটিয়েছে, যারা ফ্রন্ট লাইনে ছিল, সামনের সারিতে ছিল এবং যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের উপর কিন্তু আওয়ামী লীগের একটি ক্ষোভ বিরাজমান থাকবে এবং সেই ক্ষোভের প্রভাবে কিন্তু আওয়ামী লীগ তাদেরকেও বিচারিক প্রক্রিয়ায় হয়তোবা নিয়ে আসবে এবং কঠিন থেকে কঠিন শাস্তির একটি প্রেক্ষাপট তৈরি করে ফেলতে পারে। এটি শুধুমাত্র আমার একটি ধারণা এবং এই ধারণাটি আমি বলছি সাধারণত সমন্বয়ক যারা রয়েছেন বা যারা নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, তাদের ভয় পাওয়ার প্রেক্ষাপটে। আদৌ যে এরকম কোনো ঘটনা ঘটবে সেটা কিন্তু আমি বলতে পারছি না। তবে সমন্বয়করা এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে ভয়ভীতি যেভাবে পাচ্ছেন, তাতে তারা যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠাচ্ছেন, ঠিক তেমনি তারা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছেন এবং আওয়ামী লীগের যে সকল অঙ্গ সংগঠন রয়েছে, তাদেরকেও কিন্তু পঙ্গু করার জন্য একটি গভীর চিন্তা চেতনায় লিপ্ত রয়েছেন এবং সেটি আসলে বাস্তবায়ন করছেন তারা বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা দেয়ার মাধ্যমে। তবে আমি যেমনটি বললাম যে আওয়ামী লীগ যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় পূর্ণবহাল হয় অথবা কোনো আন্তর্জাতিক রাজনৈতিক চাপে যদি দেশের প্রেক্ষাপটে রাজনীতি করার সুযোগ ফিরে পায় এবং মাঠে ফিরে আসার সুযোগ পায়, তাহলে কিন্তু এই যে প্রতিহিংসা বা বর্তমানে আওয়ামী লীগের সাথে যে সকল ঘটনাসমূহ ঘটছে, সেগুলা নৃশংসতা থেকে শুরু করে মামলা মোকদ্দমা পর্যন্ত সেই সবগুলা কিন্তু প্রতিহিংসার রূপে এবং বহুগুণে ফিরে আসবে। কারণ হচ্ছে আওয়ামী লীগ যতই খারাপ কাজ করুক, তাদের উচিত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শায়েস্তা করার। কিন্তু এই যে মব জাস্টিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে এই রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এবং হত্যাযজ্ঞ সহ অন্যান্য যে সকল অপকর্ম আওয়ামী লীগের সাথে করা হচ্ছে, সেগুলা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ভুক্তভোগী হচ্ছেন অথবা যারা এইসবের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, তারা কিন্তু এই বিষয়টি প্রতিহিংসা স্বরূপ দেখবে। আর প্রতিহিংসা কিন্তু কখনো শেষ হয় না। এটা যখন সময় হয় তখনই দ্বিগুণ রূপ নিয়ে ফিরে আসে। আর এই প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে যতদিন চলমান থাকবে ততদিন কিন্তু বাংলাদেশে গণতন্ত্র যে বিষয়টি রয়েছে, যেই গণতন্ত্র নিয়ে এত লড়াই সংগ্রাম, এত আন্দোলন, সেই গণতন্ত্র কিন্তু কখনোই তার পূর্ণরূপে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। সুতরাং এখানে সমন্বয়কদের ভয় পাওয়া যেমন যৌক্তিক, ঠিক তেমনি আওয়ামী লীগের যারা পথভ্রষ্ট নেতাকর্মী রয়েছেন তাদের বিচারিক প্রক্রিয়ায় আনাটাও যৌক্তিক। ঠিক একই সাথে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে তদন্ত সাপেক্ষে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দুষ্ট কাজের সাথে বা খারাপ কাজের সাথে জড়িত, তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় আনাটাও জরুরি এবং যারা হচ্ছেন কোনো প্রকার খারাপ কাজের সাথে জড়িত ছিলেন না, তাদেরকে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে অথবা বাংলাদেশের রাজনীতির পুনরায় প্রতিহিংসার যেন জন্ম না হয় সেদিকটি খেয়াল করে বা লক্ষ্য রেখে তাদেরকে এই সকল মামলা মোকদ্দমা, হানাহানি, নির্যাতন, নিপীড়নের শিকার না করা। এবং এটাই হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন একটি অধ্যায়, যেমনটি অন্তর্বর্তীকালীন সরকার চায় অথবা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিলেন তারা চান। মূলত এটিকে সংস্কার বলবো আমি এবং এই সংস্কারটি করা যদি সফল হয় বা এই সংস্কার কাজটি করতে যদি সক্ষম হয়ে যায় অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে বাংলাদেশের রাজনীতিতে নতুন মাইলফলক সৃষ্টি হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু দেশের জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যুগ থেকে যুগান্তরে মনে রাখবে।